আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই অনলাইন, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন বাংলাদেশের রবিন খুদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে ভারতে $30 বিলিয়ন অর্থাৎ 3.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করবে। সেটা হচ্ছে এআই প্রযুক্তি নির্ভর ডাটা সেন্টার তৈরি করবে। $30 বিলিয়ন, 3.5 লক্ষ কোটি টাকা। আপনারা বুঝেছেন কি না আমি বুঝতে পারছি না, মনে হয় আমি বুঝাতে পারছি না। আপনাদেরকে সংক্ষেপে একটু বলি, বাংলাদেশের বান্দরবন জেলায় যতগুলো মানুষ রয়েছে প্রত্যেককে 1 কোটি টাকা করে দেওয়া যাবে। অর্থাৎ শিশু, কিশোর, কিশোরী, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা সবাই কোটিপতি থাকবে। 1 কোটি টাকা করে তারা ভাগে পাবে। এটা হচ্ছে 3.5 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এক ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষ কোটিপতি হয়ে যাবে। এত বিশাল পরিমাণ অর্থ সে ভারতে এআই নির্ভর ডাটা সেন্টার তৈরি করতে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো সে বাংলাদেশে এটা করলো না কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের সাথে বৈঠক করে কি সে এই বিশাল অর্থটা সে বাংলাদেশে ইনভেস্ট করতে পারতো না? করতে পারতো, করেনি। আমার মনে হচ্ছে এটা দেশপ্রেমের অভাব। দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। আসলে এদেশের বেশিরভাগ মানুষই এদেশকে ভালোবাসে না। বুঝতে পেরেছেন? যে ভালোবাসে তাকে জীবন দিতে হয়, সে এই জীবন ত্যাগ করতে হয় এই দেশে। বাংলাদেশকে যে ভালোবাসে সে বাংলাদেশে বেঁচে থাকতে পারে না, তার বেঁচে থাকা দুরূহ হয়ে পড়ে। এখন এই যে রবিন খুদা বাংলাদেশে ইনভেস্ট করলো না, কেন সে ভারতে করলো? তার তো একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। আমার মনে হয় সে বাংলাদেশের চেয়ে ভারতকে বেশি ভালোবাসে। এখন এই জিনিসটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। যেমনটা হচ্ছে, মনে করেন সে 1997 সালে বাংলাদেশ ছেড়ে সে ঢাকাতেই পড়াশোনা করেছে, অস্ট্রেলিয়া চলে গিয়েছে। এখন ভারত কিভাবে ভারতের প্রতি তার যে মনোজগৎ সেখানে ভালোবাসা পয়দা হলো? আপনারা জানেন 1997 সালে ওই সময় 90-এর দশক চলছিল। ওই সময় বাংলাদেশের আনাচে কানাচে ভিসিআর, বিডিআর এগুলো মানুষ ভাড়া নিয়ে এই মনে করেন বাড়িতে বাড়িতে ভাড়া নিয়ে আসতো, মানুষ দেখতো, ফিল্ম দেখতো, হিন্দি ফিল্ম দেখতো। বুঝতে পেরেছেন? আপনাদের মনে আছে তু সিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে ফিল্মটা আপনারা দেখেছেন না? ওই যে এর নাম কি, নায়কের নাম ভুলে গেছে, আচ্ছা যাই হোক, আক্কাস আলী হেকায়তুল্লাহ, যেই হোক, সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগান, তারপর সুনীল শেঠি, এদের ফিল্ম ও সময় চলতো। ঐশ্বরিয়া, তারপর এগুলো আর কি, তারপর মিঠুন চক্রবর্তী, এদের ফিল্ম অনেক জনপ্রিয় ছিল। তারপরে আরেকটা গান আছে না, আখিও সে গলি মারে লড়কি কা মাল রে। বুঝতে পেরেছেন? ও সমস্ত এগুলো চলতো। তো যারা মনে করেন গ্রামে গ্রামে ইয়াং ছেলেরা, তারা 10-15 জন একসাথে মিলে কিছু টাকা তুলে এই ফিল্মগুলো বাড়িতে বাড়িতে প্রদর্শন করাতো। মনের অজান্তে অনেকে হিন্দি ফিল্মগুলো গেয়ে উঠত। কেউ সালমান খানকে ভালোবাসে, কেউ শাহরুখ খানকে ভালোবাসে, কেউ অজয় দেবগনকে ভালোবাসে, কেউ সুনীল শেঠিকে ভালোবাসে, কেউ ঐশ্বরিয়া রায়কে ভালোবাসে। ওই সময় কত ভালোবাসাবাসি দেখেছি। ইয়াং জেনারেশন ছেলেরা রাস্তায় হাঁটতে হাঁটতে চিৎকার করে করে এই গানগুলো গাইতো, এই হিন্দি গানগুলো গাইতো। বুঝতে পেরেছেন? অনেক গান আছে আপনারা জানেন। এই হিন্দি যে এই সাংস্কৃতিক যে আগ্রাসন, এই আগ্রাসনের মাধ্যমে হয়তো এই যে রবিন খুদা তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ভারত। বুঝতে পেরেছেন? এটা আমার কাছে একটা মনে হচ্ছে। না হলে সে বাংলাদেশের ছেলে, সে ভারতে কেন ইনভেস্ট করবে? বাংলাদেশে কি ডাটা সেন্টার তৈরি করার জায়গার অভাব আছে? শেখ হাসিনা ভারতের আদানিকে তো চট্টগ্রামের মিরেরসরাইয়ে 1000 একর জমি দিয়ে দিয়েছিল।
হ্যাঁ, ফ্যাক্টরি করার জন্য। আপনাদের মনে নেই? ফ্যাক্টরি না, ওটার আড়ালে তারা বাংলাদেশকে, ওই চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার প্ল্যান ছিল। আচ্ছা, সেটা অন্য কথা। তাহলে আমরা কি রবিন খুদাকে 1000 একর 2000 একর জমি দিতে পারতাম না? ডাটা সেন্টারের জন্য তো অত বিশাল পরিমাণ জায়গাও লাগে না, কিছু অবকাঠামো লাগে। সারা পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের দেশে ইনভেস্ট করতে আসে। অনেকে হাজার হাজার গার্মেন্টস কারখানা বাংলাদেশে বানিয়ে রেখেছে, বিভিন্ন অফিসার তৈরি করে রেখেছে, তাই না? আমাদের তো বহু জায়গা রয়েছে। ভারতের আদানিকে যদি 1000 একর দেওয়া যায়, রবিন ক্ষুদা তো বাংলাদেশের যুবক, তাকে তো আমরা 2000 একর দিতে পারতাম। তো আমার মনে হচ্ছে সে ভারতের যে গান, হিন্দি সিরিয়াল, হিন্দি ফিল্মের সে একজন ভক্ত ছিল, ফ্যান ছিল। এই হিসাবে ভারত তাকে তার মনোজগৎ দখল করে নিতে পারে, এটা হচ্ছে একটা কারণ। না হলে ভারতে ইনভেস্ট করার তো কোনো কারণ নেই। সে হংকংয়ে ডাটা সেন্টার করেছে, সিঙ্গাপুরে ডাটা সেন্টার করেছে। সিঙ্গাপুর বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টের সমান, হংকং বাংলাদেশের 2-3টা ডিস্ট্রিক্টের সমান, তাই না? তারপর সে সৌদি আরবে ইনভেস্ট করেছে। সৌদি আরব ভূমির দিক থেকে বাংলাদেশ থেকে আয়তনে অনেক বড়, কিন্তু সৌদি আরবের জনসংখ্যা হচ্ছে মাত্র প্রায় 3 কোটি, আর আমাদের দেশে প্রায় 18 কোটি মানুষ। একটা বিশাল একটা দেশ। দেশ বিশাল না হলেও জনসংখ্যার হিসেবে আমরা কিন্তু বিশাল। তাহলে ছেলেটা তো এই ইনভেস্টটা আমাদের দেশে করলে আমাদের দেশের তরুণীদের ইয়াং জেনারেশনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতো। এখন তো কর্মসংস্থানের ব্যবস্থা হবে ভারতীয়দের, সেখানে ডাটা সেন্টার তৈরি হবে। বুঝতে পেরেছেন? তো অনেকগুলো ভিডিও দেখেছি, ভিডিওর মধ্যে দেখেছিলাম কেউ কমেন্ট করছে বাংলাদেশে অনিশ্চিত পরিবেশ। কিসের অনিশ্চিত পরিবেশ? বাংলাদেশে তো ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনা পালিয়ে গেছে। সে যা আগে কথায় কথায় সকাল সন্ধ্যা হরতাল ডেকে দিত, 5 বছরের মধ্যে সে 173 দিন হরতাল ডেকেছিল, 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত। সে পরিস্থিতি তো এখন নেই। তার পৈশাচিকতা, তার বর্বরতা পরাজিত হয়েছে, তাই না? সে তো পালিয়ে গেছে। এখন অন্যান্য কারণও এই রবিন খুদা হয়তো বাংলাদেশের মানুষের উপর অসন্তুষ্ট থাকতে পারে। কিছু অসন্তুষ্টির কথা আমি বলছি, যেগুলো ছোটোবেলা থেকে মানুষের মনে গেঁথে থাকে। সে রাজধানীতে পড়াশোনা করেছে, হয়তো মনে করেন বন্ধুবান্ধবদের সাথে। আমারও এদেশের মানুষের উপর অনেক মনে কষ্ট আছে। আমার কথাগুলো আমি বলবো, তাহলে রবিন খুদার প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারবেন। রবিন খুদা হয়তো যখন পড়াশোনা করতো, সে এখানেই তো পড়াশোনা করেছে, তাই না? সে তো ঢাকাতে পড়াশোনা করেছে, শেরে বাংলা নগর গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা করেছে। এছাড়া SOS হারমেন মেইনার কলেজে সে পড়াশোনা করেছে। সে যে হয়তো হাই স্কুলে পড়াশোনা করেছে, ওই সময় হয়তো বন্ধু বান্ধবরা চটকনা মেরেছে। পড়াশোনা করা অবস্থায় কিন্তু বন্ধু বান্ধবরা রাজনৈতিক দল সমর্থন করে। আপনারা জানেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে বাদ দিলে বাকিদের শতকরা 85% মুসলমান কিন্তু বিএনপি, জামাত, শিবির, হেফাজত ইসলাম বা তাদের ইসলামিক যে সমস্ত দলগুলো রয়েছে এই দলের সমর্থক। এখন মনে করেন ওই দিন একটা জীবন গল্পে দেখলাম যে একটা ছেলেকে তার এলাকার প্রায় 150 জন মানুষ শুটকি মেরে দিয়েছে। ভদ্র ভাষায় বললাম আর কি, পুরুষকে শুটকি মেরে দেয়। সমকামী আর কি। বাংলাদেশে এরকম এই যে এখন বিভিন্ন ডাক্তাররা বলছে যে বন্ধুরা মিলে এখন সমকামী শুটকি মারামারি করে, হয়তো শুটকি মেরে দিয়েছে বা শুটকি মারতে ধরেছে। ওই যে গতকাল একটা নিউজে দেখলাম যে একটা মসজিদে জুমার নামাজে পড়তে যাচ্ছিল না 2 শিশু, এখন তাদেরকে ধরেছে, কেন তুমি জুমার নামাজে পড়তে যাচ্ছ না? বলছে মসজিদে গেলে মুয়াজ্জিন সাহেব
ফ্যান খোলা শুরু করে শুটকি মারার জন্য। দুইটা ছেলে শিশু মুয়াজ্জিনে ফ্যান খোলা শুরু করে শুটকি মারার জন্য। তারপরে নিউজে দেখলাম গাইবান্ধাতে এক মুয়াজ্জিনকে মানুষ গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। সে মাদ্রাসার ছাত্রদেরকে শুটকি মারে, সমকামী আর কি। অর্থাৎ মানুষ এখন কত খারাপ হয়ে গেছে। পুরুষের পায়ুপথে শুটকি মারার জন্য বসে থাকে, যেটা দুর্গন্ধময় জায়গা। ঘটনা হচ্ছে অর্থের অভাব, তো বিয়ে করতে পারতেছে না। আরে ভাই, বিয়ে করতে পারতেছো না, বসে বসে ওই নারী নিয়ে চিন্তা করার সময় আছে? ওটা নিয়ে কেন চিন্তা করো? কিছু গবেষণা করো, পানির মধ্যে নেমে কিছুক্ষণ গবেষণা করো, পানি দিয়ে কিছু বানাইতে পারো কিনা। একটা ফুটবল লাও, দেখো রোনালদো হইতে পারো কিনা, মেসি হইতে পারো কিনা। খালি শুটকি মারার জন্য বসে থাকলে হবে? আকাশের দিকে তাকাও। আকাশে আল্লাহ বিজ্ঞানীরা সৌরজগতের এই সৌর পাওয়ার নিয়ে গবেষণা করে এখন সোলার প্যানেল বানিয়ে ফেলেছে। কিছু গবেষণা করো, খালি বৈশা থাকো আল্লাহর হস্তে খাওয়ার জন্য আর শুটকি মারার জন্য। আল্লাহ এদের হেদায়েত করুক। স্বল্প সংখ্যক হলেও এদের ব্যাপারে মনিটরিং করতে হবে। এই যে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে হুজুরের সেবা করার জন্য হাত পা টিপে দিতে বলে, এই হাত পা টিপে দিলে কিন্তু যৌন সুরসুরি তৈরি হয়। এগুলো বন্ধ করে দিতে হবে। আমাদের যে ইসলামিক ফাউন্ডেশন বা আমাদের যে ইসলামিক রাজনৈতিক নেতারা রয়েছেন, দলের নেতারা রয়েছেন, তারা বিভিন্ন বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আপনারা করেন, এগুলো নিয়ে প্রচারণা করেন, নাহলে কিন্তু বদনাম হয়ে যাবে। গত এক মাসে 100 মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করা হয়েছে। এটা লোমহর্ষক। এটা সংবাদ মাধ্যমে এসেছে। গোপনে গোপনে অনেকগুলো যেগুলো পড়ে আছে সেগুলো তো কোনো পাত্তাই নেই। আপনারা দয়া করে এগুলো দেখেন। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যারা ইসলামিস্ট স্কলার রয়েছেন, আপনারা কমিটি গঠন করে করে বিভিন্ন মাদ্রাসায় পরিদর্শন করেন এবং প্রচারণা চালান, যাতে করে পাপাচার থেকে জাতিকে মুক্ত করা যায়। যদিও এটা সংখ্যায় কম, কিন্তু সংখ্যায় কম হলেও এটা কিন্তু লোমহর্ষক একটা বিষয়। এখন রবিন খুদাকে কি কেউ শুটকি মারতে ধরেছে? বন্ধু বান্ধবরা, ওই যে বললাম না, একটা জীবন গল্পে শুনেছি একটা ছেলেকে তার এলাকার 150 জনে শুটকি মেরে দিয়েছে। এটা তার একটা মনোকষ্ট থাকতে পারে। তারপরে হয়তো বন্ধু বান্ধবরা ছেঁচা দিয়ে দিয়েছে, এরকম একটা মনোকষ্ট থাকতে পারে। তারপরে মনে করেন এই স্কুলের শিক্ষক ভালো মতে পিটুনি দিয়েছে, এটা একটা মনোকষ্ট থাকতে পারে। আমাকেও তো স্কুলের টিচাররা অনেক পিটিয়েছে, তাই না? এটা তো আমারও একটা মনোকষ্ট থাকতে পারে। তারপরে হাই স্কুল জীবন থেকেই কিন্তু বাংলাদেশের মানুষ, স্টুডেন্টরা রাজনীতি শুরু করে। আপনারা দেখেন নিরাপদ সড়ক আন্দোলনের সময়, ওই সময় আমাদের শিশুরা এদেশকে রক্ষা করার জন্য 2018 সালে নেমে এসেছিল। সেই শিশুরা কিন্তু 2024 সালে শেখ হাসিনার শুটকি মেরে দিয়েছে। শেখ হাসিনার শুটকি মারাকে একেবারে পালিয়ে গেছে বাংলাদেশ ছেড়ে ভারতে। এমন শুটকি মারা তাকে মেরেছে। অবশ্য শুটকি মারতে পারেনি, ধরতে পারলে কিন্তু শুটকি মেরে দিত। তার আগে সে নিড়ে কুকুরের মতো পালিয়ে গেছে। যাক, যদিও তার শুটকি মারাটা ঠিক হতো না। শুটকি মারলে কিন্তু ওই যৌনাঙ্গ কিন্তু পৌঁছে যেত, কারণ ওটা একটা ভাইরাস, জীবাণু। বুঝতে পেরেছেন? সেটা আমি আস্তে আস্তে বলবো। তো রবিন খুদা, আমি তো আপনাদেরকে বলেছি, হয়তো সে বাংলাদেশের মানুষের উপর মনোকষ্ট। আর আপনারা জানেন হাই স্কুল থেকে বাংলাদেশের মানুষ রাজনীতি করে। আমিও হাই স্কুল থেকেই সততা, নিষ্ঠা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সম্বন্ধে ভাবতাম। এই যে আপনাদের সাথে কথা বলছি, এটা কিন্তু আমার হাই স্কুল জীবন থেকে হাতে করি, দেশপ্রেম এবং মানব প্রেমের জন্য। কথা বুঝতে পেরেছেন? এ কারণে আমি আপনাদের জন্য ভিডিও বানাই। এ রাত্রে 3টা, 3:30 বাজে জেগে জেগে, সবাই এই টাইমে ঘুমায়, আর আমি ভিডিও বানাই। আমার কী লাভ? আমার ভিডিও কেউ দেখেও না। আমার ভিডিওতে কি টাকা ইনকাম হয়? তাও হয় না। ভিডিওই তো মানুষে দেখে না, ইনকাম কোত্থেকে হবে? তারপরও মনের কষ্টে, নিজের দেশপ্রেমের খাতিরে আপনাদেরকে সচেতন করার জন্য নিজের যে সামান্য জ্ঞান রয়েছে সেটা দিয়ে রাজনীতিকে বিশ্লেষণ করার চেষ্টা করি। এখন হয়তো রবিন খুদা ছাত্র জীবনে রাজনীতি করত,
বাংলাদেশে তো দ্বিদল ছিল, একটা জঙ্গি আওয়ামী লীগ আর একটা হচ্ছে বাংলাদেশপন্থী। জঙ্গি আওয়ামী লীগ যেটা, সেটা হচ্ছে ভারতপন্থী, ভারত লীগ। 90-এর দশকে কিন্তু ও সময় কিন্তু 1997 সালে যখন রবিন হুড অস্ট্রেলিয়া চলে যাচ্ছিল, তখন কিন্তু এই শেখ মুজিব হত্যার মামলার রায় চলছিল। বুঝতে পেরেছেন? বাংলাদেশে কিন্তু রাজনীতি অনেক চলে, ছোটবেলা থেকে রাজনীতি চলে। আর যারা রাজনীতি করে এরা কিন্তু গোলামের মতো। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তো গোলামের মতো দল করে। ওরা মনে করে যে আওয়ামী লীগের যে শেখ মুজিব ওটা তাদের আব্বা, এবং এই দল করবে, এই দল করার পরে বাকি সবাইকে শত্রু মনে করবে, আপনার মাথা বাড়িয়ে দিবে। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললে ও কিন্তু ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়ে থাকবে, ঘ্যাগও করবে। বুঝছেন নি? আপনারা দেখেন নাই গত 15 বছর 7 মাস কিভাবে বাংলাদেশের মানুষের উপর নিষ্ঠুরতা চালিয়েছে? কেন চালিয়েছে? কারণ সে আওয়ামী লীগ করে। কে? শেখ মুজিবকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে। শেখ হাসিনা শেখ মুজিবকে যদি ভালোবাসে তাহলে বাকি সবাইকে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির নেচার। এই জন্য সে আপনাকে হত্যা করতে একটা সেকেন্ডও সময় নেবে না। এখন হয়তো এই রবিন হুড আওয়ামী লীগ করে, কথার কথা ধরে নেন। 1997 সালে শেখ মুজিব হত্যা কি ও জয় বাংলা হয়েছে? শেখ মুজিব যদি জয় বাংলা না হতো তাহলে বাংলাদেশ বহু আগে সিরিয়া হয়ে যেত। বুঝতে পেরেছেন? ওই সিরিয়ার বাশার আল হাসিনার মতো। সেটা তো আমি অন্য ভিডিওতে বলেছি। তারপরেও নতুন নতুন মানুষ কানেক্ট হবে, মাঝে মধ্যে বলবো। তো এই শেখ মুজিবকে যারা ভালোবাসে, মনে করেন এই যে রবিন হুড যদি শেখ মুজিবকে ভালোবাসে, সে কিন্তু গোলামের মতো ভালোবাসবে। আমি আওয়ামী লীগের লোকদের সাথে এখন শেখ মুজিবের পরিবার বা শেখ মুজিবের পরিবারের প্রতি তারা যদি এই মানে রবিন হুডার পরিবারের কথা বলছি আর কি, তারা আকৃষ্ট হয়ে যদি আওয়ামী লীগ করে, হ্যাঁ, আর শেখ মুজিবকে যে জয় বাংলা করা হয়েছে সে মামলাটা কিন্তু ওই সময় চলছিল। 2001 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সে মামলার রায় কার্যকর করতে পারেনি। 2008 সালের পর ক্ষমতায় এসে সে মামলার রায় কার্যকর করেছে, তাও ভারতের সহযোগিতায়। সেটা আপনারা জানেন, কারণ ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল। ভারতের যে পিনাক রঞ্জন চক্রবর্তী, মার্কিন ডিপ স্টেট, ভারতীয় ফুল স্টেট, ডিপ স্টেট, ভারতীয় পুরো সরকার, প্রণব মুখার্জি, ব্রিটেন, সবাই মিলে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল। তো যেহেতু ভারত শেখ হাসিনাকে এত আন্তরিকভাবে সমর্থন করে, সেটা হয়তো রবিন হুড খুবই ট্যালেন্টেড একজন মানুষ, কিন্তু সে কি জানে না? সে জানে, ভালো করেই জানে। এই জন্য হয়তো ভারতের প্রতি সে ভালোবাসার এবং আস্থার প্রতীক হিসেবে ভারতে 3.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করতে পারে। বুঝতে পেরেছেন? এছাড়া বাংলাদেশের প্রতি তার মনের আরও একটা কষ্ট থাকতে পারে, যে হয়তো স্কুল জীবনে খেলতে গিয়েছে, খেলার মাঠে তাকে ছেঁচা দেওয়া হয়েছে। হয়তো খেলতে গিয়েছে স্কুল মাঠে বা কোনো একটা মাঠে, বড় ভাই বলতে বুঝতেছেন, আমি বলবো বড় ভাইরা হয়তো মাঠ থেকে উঠিয়ে দিয়েছে খেলার মাঝখানে, তখন একটা মনে কষ্ট থাকতে পারে। এদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এদেশের উপর একটা কষ্ট রয়েছে। আমি বলছি আপনাদেরকে, ওই দিন আমি একটা মাঠে গিয়েছি, 12-13 বছরের বেশি হবে না, তারা প্রায় 20-22 জন এসেছে ফুটবল খেলতেছে। বুঝতে পেরেছেন? আমি গোল পোস্টের একেবারে পিছনে বসেছিলাম, তারা আমার ডান পাশে তারা খেলতেছিল, আমি খেলা দেখতেছিলাম। তো হঠাৎ করে ওই যে কোনায় যে ইয়াবা সেবন করে, তারা বল একটা নিয়ে নেমে গিয়ে ওই যে 22-23 জন বা 20-22 জন শিশু কিশোর ওদেরকে উঠিয়ে দিয়েছে। এই তোরা উঠ, আমরা খেলবো। ভাই, আমি তাদের মুখের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরদেরকে, সেই 20-22 জন, আমি তো গুনে দেখিনি, 20-22 জন হবে, 2 দলে তারা খেলতেছিল। মানে তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এত মনে কষ্ট পেয়েছে।
বলতেছে ভাই আমাদের তো হাফ হয়ে গেছে, আর কিছুক্ষণ আমরা খেলি, তারপর আমরা চলে যাব। না, খেলতে দিবে না, বাবা করেরা খেলতে দিবে না। এই যে এই মনের কষ্টটা, এই যে তাদের ব্রেনে যে একটা হিট করা, আঘাত করা, অর্থাৎ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেওয়া, তার অধিকার থেকে বঞ্চিত করা, এটা তার একটা মনোকষ্ট থাকতে পারে। এরকম মনোকষ্ট হয়তো এই যে রবিন খুদারও থাকতে পারে। বুঝতে পেরেছেন? এই শিশুরা আবার যাবার সময় নিজের মনে মনে ঘো ঘো করে কী যেন বলছিল, হয়তো স্রষ্টার কাছে, আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছিল। এদেশে কিন্তু যে শক্তিমান, সে কিন্তু প্রভাব বিস্তার করে। আপনি মনে করেন ওই যে রিক্সাওয়ালারা দেখবেন প্রায় বিভিন্ন অনলাইন ভিডিওতে বলে যে পুলিশ লীগ তাদের ব্যাটারি খুলে নিয়ে যায়, টাকা দিলে ব্যাটারি দেয়। এদেশের প্রত্যেকটা মানুষ নির্যাতিত, নিপীড়িত। হ্যাঁ, একজন রিক্সা চালক সে নিজে স্বাধীন না, তাকে রাস্তায় টাকা দিতে হয়, কুকুরকে টাকা দিতে হয়। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই যে একটা রিক্সা চালক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত সে রিক্সা চালিয়ে তার জীবনটা চালায়, কতটা কষ্ট এই রোদ্রের মধ্যে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে। তার ব্যাটারিটা যখন খুলে নিয়ে যাওয়া হয়, এগুলো তো ঠিক না। এগুলো তো একটা দেশের জনগণের সাথে এটা একটা বেইমানি, তাই না? এটা তো অবিচার, এটা একটা অনাচার, এটা বর্বরতা, এটা অসভ্যতা। তাহলে সে কিন্তু এই দেশের জন্য কিছু করার জন্য এগিয়ে আসবে না। এ কারণে পুলিশরা, এ কারণে যে পুলিশের এই সমস্ত নির্যাতনের কারণে এই যে রিক্সাওয়ালারা বলে, এই আওয়ামী লীগের কিছু রিক্সা চালক বলে আগেই ভালো ছিলাম। বুঝতে পেরেছেন? কয়েকদিন দেখেননি আপনারা ওই যে বাইক রাইডার, তারা বাইক পুড়িয়ে দিয়েছে, তার কাগজপত্র সব ঠিক আছে, তারপরও পুলিশকে টাকা দিতে হবে, পুলিশ লীগকে টাকা দিতে হবে। তারা বাইকে আগুন লাগিয়ে দিয়েছে। সেটা তো অনলাইনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ সহ বিশ্বের সবাই দেখেছে। অর্থাৎ বাইকারদের একটা এই কষ্ট আছে। একদিন আমি মতিঝিল থেকে যাচ্ছিলাম, মতিঝিল থেকে বাসে উঠেছি, যাইবার সময় যে মৌচাকের এদিকে, হ্যাঁ মৌচাকের এদিকে ওই যে বাসে করে যাচ্ছিলাম, তার কাগজপত্র একটু সমস্যা আছে। এখন এটা তো ওই যে ওরা জানে, এখন ঠাস করে ওই পুলিশ লীগ ধরে ফেলেছে, সার্জেন্ট আর কি। এখন ওই যে একটা সিগন্যাল দেওয়ার ভুল ছিল, যদি মনে করেন হেল্পার যদি বলতো যে ওস্তাদ ওই দিক দিয়ে চলেন, তাহলে কিন্তু গাড়িটা সে টান দিয়ে চলে যেত, তাকে আর ধরতে পারতো না। এখন ড্রাইভার হেল্পারকে বলে, গালি দিয়ে বলতেছে, তোর আজকে দুপুরের খাবার নাই, তুই দেখোস না ঠোলা এখানে বসে আছে, তুই আমারে সিগন্যাল দিলি না কেন, আমি তো ওই দিক দিয়ে চলে যেতাম। ওই যে হেল্পার যে কিশোর ছেলেটা, তার মুখটা কালো হয়ে গেছে। এ রোদ্রের মধ্যে পরিশ্রম করে, যে টাকাটা পায় ওটা দিয়ে সংসার চলে। হয়তো দুপুরবেলা কোম্পানির পক্ষ থেকে বা ড্রাইভারের পক্ষ থেকে একটা খাবারের ব্যবস্থা থাকে, ওই খাবারটা খাওয়াবে না। এটা শুনে সে একেবারে মুখটা একেবারে কালো হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই যে তার একটা মনোকষ্ট আমি দেখলাম। এরপর আমাকে ইশারা দিয়ে বলেছে, ভাই 300 টাকাও দেওয়া লাগছে, পিছনে গিয়ে গাড়ির পিছন দিক দিয়ে গিয়ে 300 টাকা দিয়ে আসতে হয়েছে। বুঝতে পেরেছেন? এইভাবে এদেশের প্রত্যেকটা মানুষ নির্যাতিত, নিপীড়িত হয়ে, মনোকষ্ট পেয়ে এদেশের উপর ক্ষিপ্ত হয়ে থাকে। এই যে আওয়ামী লীগ, কিছুক্ষণ আগে ইউটিউবে একটা ফটো কার্ড দেখেছি, শেখ হাসিনার ছবি দিয়ে নিচে টাইটেল লিখে দিয়েছে আর কি, ওই যে ডিসক্রিপশনে কিছু লিখে দিয়েছে আর কি ফটো কার্ডে, যে সময় নিকটে ওরা তোমার পায়ে ধরবে, ক্ষমা চাইবে, কিন্তু ওদেরকে ক্ষমা করা যাবে না। অর্থাৎ এদেশের মানুষকে আরেকটা গণহত্যা করার সে প্ল্যান করে বসে আছে। আওয়ামী লীগের লোকেরা এখন মনে কষ্টে আছে, তাদের এখন একটাই পথ, এদেশের মানুষকে আরেকবার হত্যা করতে হবে। এদেশের ছাত্র জনতাকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে রয়েছে তাকে শেষ করে ফেলতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে এদিক থেকে এদিকে চলে এসেছি আর কি, পয়েন্টটা আপনাদেরকে বলে দিই, এরা কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আওয়ামী লীগ যদি এই যে শেখ হাসিনা বলতেছে সে প্রত্যাবর্তন করবে, সে প্রত্যাবর্তন করবে না, সে হত্যাবর্তন করবে। সে এদেশের মানুষকে হত্যা করার জন্য হত্যাবর্তন করবে। ওকে এই দেশে আসলে আসামি হিসেবে, তার গলায় ফাঁসির আসামি হিসেবে সে এই দেশে আসতে হবে।
এই দেশের সে সম্মানিত মানুষ না। সে গত 15 বছর 7 মাস সে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সে এই দেশের মানুষের উপর যে নিষ্ঠুরতা দেখিয়েছে, তার শেখ হাসিনার জারারুদ সন্তানেরা যেভাবে এদেশের মানুষকে, এই যে আশুলিয়া থানায়, আমি তো এখনও আটকে উঠি যে থানার ভিতরে কিভাবে 7টা যুবককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কাউকে পুলিশ ভ্যানের গাড়িতে পোড়ানো হয়েছে, কাউকে ভ্যান গাড়িতে পোড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় পোড়ানো হয়েছে। যদি 5 আগস্ট 2024 সালে এদের স্বাধীন না হতো, তাহলে 6 আগস্ট 2024 সালে এই লাশগুলো হয়ে যেত পুলিশ লীগের লাশ। আর এই মামলা রুজু করে পুরো আশুলিয়ায় বিএনপি জামাত, সারা বাংলাদেশে বিএনপি জামাতের উপর একেবারে জামাত শিবির হেফাজত সবার উপর মানে একটা অন্ধকার অনামিশা নেমে আসতো। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি বারবার। ওকে, ওর দলের কোনো লোককেই রাস্তাত নামতে দেওয়া যাবে না। এগুলা সবগুলা শেখ হাসিনার জারারুর সন্তান, এরা শেখ মুজিবের সন্তান। এই দলের বিপক্ষে আপনি কথা বলেন বা বিপক্ষে থাকেন, মানে ওরা মনে করে আপনি ওদের শত্রু। আপনাকে আমাকে যে কাউকে মেরে ফেলা ওদের জন্য এটা বৈধ, যেটা তারা 15 বছর 7 মাস ধরে করেছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আগে শেষ করে দিয়েছে, যাতে করে সেনাবাহিনী দেশের মানুষের পক্ষ হয়ে কোনো পদক্ষেপ নিতে না পারে। ওইটাই বাংলাদেশের মানুষের দুঃখের অথই সাগরে ভাসার দিন 25 ফেব্রুয়ারি 2009 সাল। এরপর হেফাজত হত্যাকাণ্ড হয়েছে, বিএনপি জামাতের উপর 2012 সালে গণহত্যা হয়েছে ওই ঢাকা অবরোধের সময়। এরপর 2013 সাল থেকে 2014 সালের 5 জানুয়ারি পর্যন্ত, নির্বাচনের দিন পর্যন্ত গণহত্যা হয়েছে। 2015 সালে এদেশের মানুষের উপর গণহত্যা হয়েছে। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে শিশু কিশোরদের উপর গণহত্যা হয়েছে। 2018 সালের নির্বাচনের সময় বিএনপি জামাত শিবিরের উপর গণহত্যা হয়েছে। 2024 সালের 5 আগস্ট সেই বর্বর হায়না জারারুস শেখ হাসিনার পতনের মাধ্যমে এই দেশ মুক্ত হয়েছে। অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে, অনেক মানুষ চিরতরে পঙ্গু হওয়ার বিনিময়ে এই স্বাধীনতা ধরে রাখতে হবে। জান যাক, মগর এই স্বাধীনতা ছাড়া যাবে না। কাশ্মীরের মানুষ আজ অসহায়, ভারতের মুসলমানরা আজ অসহায়। কেন? কারণ তারা সেদিন তাদের হাতে কিছুই ছিল না। কাশ্মীরের মানুষের হাতে অস্ত্র নেই, সমস্ত হিন্দুদের হাতে অস্ত্র, পুলিশ সেনাবাহিনী সব তারা হিন্দু। বুঝতে পেরেছেন? ভারতের মুসলমানদেরকে কখনো পুলিশের চাকরি, আর্মির চাকরি, বিজিবি চাকরি দেওয়া হয় না। মুসলমানদেরকে বিশ্বাস করা হয় না। সেটা বিশ্বাসের বিষয় তো সেটা রয়েছে, কারণ তারা মুসলমানদেরকে বলে পাকিস্তান চলে যাও। শেখ হাসিনা যদি আবার আসতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, শেখ হাসিনা যদি আসতে পারে, এই যে ভারতের মুসলমানরা এখন বর্ডারে, বাংলাদেশ বর্ডারে, পাকিস্তান বর্ডারে রোদে রোদে পুড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে জঙ্গলে বসে আছে অমানবিকভাবে, অমানবিকভাবে। খাবার নেই, পানি নেই, পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই। এ অবস্থা হবে। বর্ডারে আপনাদের জায়গা হবে না, 3 দিকে ভারত। আপনাদেরকে শেখ হাসিনা পেট কেটে ধলেশ্বরী নদী, শীতলক্ষা নদীতে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। কারণ সে ভারতীয় জারারুস, সে ভারতীয় জারারুস, সে ভারতীয় জারারুস। সে দেখতে মানুষের মতো। একে ফয়দা করেছে অন্য কিছু, অন্য কোনো প্রাণীর দ্বারা সে পয়দা হয়েছে। সে কখনো মানুষ নয়, সে কখনো মানুষ নয়। আপনি তার চেহারা দেখেন, সাহারা খাতুনের চেহারা দেখেন, শামীম উসমানের চেহারা দেখেন, জাহাঙ্গীর কবির নানকের চেহারা দেখেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার চেহারা দেখেন, তোফায়েল আহমেদের চেহারা দেখেন,
প্রত্যেকটার চেহারা কত ভয়ঙ্কর এবং বিদঘুটে। এদের চেহারার মধ্যে কোনো নূর নেই, এরা হিংস্র। এদের চেহারাই প্রমাণ এরা হচ্ছে মানুষরূপী হায়নার চেয়ে নিকৃষ্ট। এখন এই দলকে যদি, এগুলো কেন বললাম, এই দলকে যদি সাপোর্ট করে ওই যে এই রবিন খুদা, তাহলে তো সে এদেশকে ভালোবাসবে না, সে আওয়ামী লীগকে ভালোবাসবে। সে এই টাইমে ভারতে কেন ইনভেস্ট করেছে? কারণ শেখ হাসিনা ভারতে রয়েছে, কৃতজ্ঞতা স্বরূপ সে ভারতে ইনভেস্ট করেছে, বাংলাদেশে ইনভেস্ট করেনি। বুঝতে পেরেছেন? আর শেখ মুজিবকে যারা ভালোবাসে, আওয়ামী লীগকে যারা ভালোবাসে, তারা গোলামের মতো ভালোবাসে। তারা মনে করে যে তারা ওই দলের গোলাম। বুঝতে পেরেছেন? এটা মনে রাখবেন। তো রবিন খুদার মাধ্যমে, রবিন খুদার দেশপ্রেম মানবপ্রেম সম্বন্ধে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি যখন বিদেশে গিয়েছি, আমি টাকাটা পাঠিয়েছি বাংলাদেশে ড্রাফট করে। প্রতি ড্রাফে 16 রিয়াল করে কেটে নিত। হ্যাঁ, রবিন খুদা যেহেতু চুরি করে টাকা নেয়নি, শেখ হাসিনা তো বাংলাদেশের সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে। রবিন খুদা মেধার মাধ্যমে সে এই বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে। আপনারা জানেন চেলসির মালিক, ব্রিটেনের যে চেলসি টিমটার মালিক, ফুটবল টিম চেলসি, ওই ওই মাঠের মালিক, ওই টিমের মালিক ইহুদি। সে প্রতি মাসে বা প্রতি বছরে $10 মিলিয়ন ইসরায়েলে পাঠায়। এটা হচ্ছে দেশপ্রেম, এটা হচ্ছে মানবপ্রেম। কিন্তু রবিন খুদারা কোনো সময় বাংলাদেশে টাকা পাঠায় না, পাঠাবে না। কারণ সেই দেশপ্রেম, সে মানবপ্রেম তাদের মধ্যে তৈরি হয় নাই। তারা সেরকম মানুষ হতে পারে নাই। এর কারণ হচ্ছে এই দেশের যে প্রেক্ষাপট, পরিস্থিতি, এই দেশের যে সিস্টেম, এটা ভালো না। এদেশে আপনি একটা পানির মিটারের জন্য আপনাকে টাকা দিতে হবে, একটা বিদ্যুতের মিটারের জন্য আপনাকে টাকা দিতে হবে। আপনার বাসার কারেন্ট চলে গেলে টাকা দিয়ে ঠিক করাতে হবে, অথচ সরকার থেকেও বেতন পায়। এ কারণে এই দেশের মানুষ কেউ কাউকে ভালোবাসে না। এখন আওয়ামী লীগ পেতে আছে। আওয়ামী লীগ আপনাকে ভালোবাসে। শেখ হাসিনা কেন বলতেছে সে আসবে, প্রত্যাবর্তন করবে? প্রত্যাবর্তন না, সে হত্যাবর্তন করার জন্য আসতেছে। সে আসা মানে আপনি শেষ, এদেশের কোটি কোটি মুসলমান শেষ। বুঝতে পেরেছেন? আওয়ামী লীগের এখন মনে কষ্ট। আওয়ামী লীগের লোকেরা কিছু ছেঁচা খেয়েছে। হ্যাঁ, ছেঁচা খেয়েছে, ঠিক আছে, তোমরা তো ছেঁচা খাইবে। তোমরা গত 54 বছর বাংলাদেশের মানুষকে ছেঁচা দিয়েছ। সেই 72 সালে রক্ষী বাহিনী দিয়ে শুরু করেছ। 71 সালে দেশটা স্বাধীন হয়েছে, পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে এদের স্বাধীন হয়েছে। 72 সালে তোমাদের আব্বা শেখ মুজিব পাকিস্তানিদের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে। সে রক্ষী বাহিনী দিয়ে দেশের মানুষকে গণহত্যা করেছে। মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, জাসদের মুক্তিযুদ্ধের কমান্ডার সিরাজ শিকদার, সবাইকে হত্যা করেছে তোমাদের আব্বা শেখ মুজিব রক্ষী বাহিনী দিয়ে। এরপরে এরশাদের মাধ্যমে কিছু করিয়েছ। শেখ হাসিনা ক্ষমতায় এসে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত কিছু হত্যা করেছ, মনে নাই? 28 অক্টোবর 2006 সালে লগি বুঠে দিয়ে এদেশের মানুষকে হত্যা করে লাশের উপর নৃত্য করিয়েছ। গত 15 বছর 7 মাসের ঘটনা কি তোমরা ভুলে গেছ? সেই দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে শুরু করে, বললাম না, ওইখান থেকে শুরু হয়েছে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এদেশের মানুষকে তোমরা ভালোবাসা দিয়েছ। তোমরা যেটা পাচ্ছ এটা করা ঠিক হয় নাই। তোমরা যেটা পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ক্রিয়ার প্রতিক্রিয়া, ক্রিয়ার প্রতিক্রিয়া। তোমাদের উপর কোনো অত্যাচার হয় নাই, অনাচার হয় নাই। তোমরা এদেশের মানুষের উপর যেগুলো করেছো সেটার ফল পাইতেছ। আমি এটা সমর্থন করি না, আল্লাহর গজব পড়ুক আমি যদি এটা সমর্থন করি। কিন্তু যার উপর নির্যাতনটা করেছো সে তো বসে থাকবে না। যার হাতের কবজিটা কেটে নিয়েছ, যার পেটটা কেটে ফেলে দিয়েছ, সাগরে ভাসিয়ে দিয়েছ, নদীতে ভাসিয়ে দিয়েছ, যার বাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছ, তারা তো তোমাদেরকে ছাড়বে না। এ কারণে সে ক্রিয়ার প্রতিক্রিয়া হচ্ছে। বুঝতে পেরেছ? এ কারণে সহাবস্থান থাকতে হয়। আপনারা যারা এগুলো করছেন করবেন না। যারা করছেন আওয়ামী লীগ ভাবতেছে তারা নির্যাতিত, তারা মজলুম। তারা মজলুম নয়, তারা মুসলিম ছিল, এখন মুসলিম হয়ে গেছে। মুসলিম যখন তার রেজাল্ট পাবে তখন সে মুসলিম হয় না, সে মুসলিমই থাকে। এটা হচ্ছে তার রেজাল্ট, প্রাপ্য, এটা যৌক্তিক।
তারপরও আপনারা আওয়ামী লীগের সাথে করবেন না, ভালো যারা আওয়ামী লীগ রয়েছে তাদের সাথে কিছু করবেন না, খারাপ যারা রয়েছে তাদের সাথেও করবেন না। এদেরকে আইনানুগভাবে যদি আপনারা বিচার করেন, এরা সেখানে আটকা পড়বে। 15 বছর 7 মাস, 30 বছর, 40 বছর, 50 বছর আপনারা ধৈর্য ধরতে পেরেছেন, একটা দুইটা বছর আপনারা ধৈর্য ধরতে পারতেন না? আইনি প্রক্রিয়া এদের বিচার করতে পারতেন না? পারতেন তো। সেই দিকেই যান, দয়া করে হানাহানি করবেন না। এরা কিন্তু অনেক জারুয়া, এরা কিন্তু শেখ মুজিবুর সন্তান, এরা কিন্তু ওত পেতে বসে আছে শুধু একটি সুযোগের অপেক্ষায়। আমি যে বলছি আমাকেও ছাড়বে না, কারণ আমি তো তাদের বিরুদ্ধের লোক। তারা বিরোধীদের লোককে হত্যা করে ফেলবে। তারা বিরোধীদেরকে রাখে না, বিরোধীদেরকে ভালোবাসে না, বিরোধীদেরকে শত্রু মনে করে। এ কারণেই তারা গত 54-55 বছরে এদেশের মানুষের উপর, সেই রক্ষী বাহিনী থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এভাবে গণহত্যা করেছে। এরা আল্লাহর একটা গজব। এরা কিভাবে ফয়দা হয়েছে একমাত্র আল্লাহ জানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।